আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আজকে আপনাদের মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি এর একটা শর্ট সাজেশন দিব এবং এই শর্ট সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা 100% রসনামূলক সবগুলো কমন পেয়ে যাবেন। কিছু সংক্ষিপ্তের কথা বলবো, সংক্ষিপ্ত ইনশাল্লাহ তাও পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি আজকে গাণিতিক সমস্যা এবং কিছু প্রমাণ আছে, এর কিছু প্রমাণ, একটাই প্রমাণ এই বইয়ের, একটা প্রমাণ করলে একটা প্রমাণ কিন্তু আমাদের পরীক্ষায় পড়বে। তো যাই হোক, আমি যেগুলো আজকে বলবো খুব শর্ট করে দিয়েছি এবং শর্ট করে দিচ্ছি, এবং এর থেকে কিন্তু আপনার রচনামূলক 100% সবগুলো কমন পেয়ে যাবেন আল্লাহ যে মেহরবানি করে। ওকে, তাহলে দেখি আমাদের সাজেশনটা আছে কি আছে একটু খেয়াল করে। স্যার প্রথমত স্যার আমি রাখছি স্যার গাণিতিক সমস্যা। দেখেন আমি এখানে মোট 10টা গাণিতিক সমস্যা রাখছি, কিন্তু 10টা করা লাগে না আসলে স্যার। দেখেন এইখান থেকে মানে মোটামুটিভাবে আমি দ্বিতীয় অধ্যায় থেকে রাখছি 4টা। এই 4টার থেকে যদি আপনি যদি বুঝতে পারেন 2টা করলে কিন্তু এনাফ হয়ে যায়। তা এইখানে যে মোট 10টা প্রশ্ন আছে, 10টা থেকে আপনার অঙ্ক পড়বে কিন্তু 2টা। কয়টা পড়বে স্যার? 2টা। 2টা বেশি কিন্তু পড়বে না। ঠিক আছে, তাই 10টা থেকে 2টা পড়লে কিন্তু আপনার রচনামূলক কিন্তু 2টা এখানে অলরেডি হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো 10টা থেকে 2টার ভিতরে কোন কোন জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি। তো ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও সবার আপনার কাছে চলে যায়। ঠিক আছে, তো আর একটা কথা বলার দরকার, এটা হচ্ছে যে এইখানে যে প্রশ্নগুলো আছে যেগুলো আপনাদের আগে ভিডিও দিয়েছে আর কি, এবং যেগুলো নেই এই ভিডিও শেষে এই ভিডিওর সাথে কিন্তু সেগুলো পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা একটু লং হবে, মানে প্রশ্ন আমাদের সাজেশন শর্ট হবে, কিন্তু আমাদের ভিডিওটা একটু লং হবে, অবশ্যই দেখবেন, কারণ এর থেকে কিন্তু আপনারা সবগুলো রচনামূলক ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। ওকে, যাই হোক, দেখেন প্রথমে স্যার যেটা আছে স্যার, প্রথম গাণিতিক সমস্যা রাখছি আমি। গাণিতিক সমস্যা কি বলছে যে একটি ভার্নিয়ার ক্যালিপাস, এটা ভার্নিয়ার ক্যালিপাসের কিন্তু স্যার আমাদের দুই ধরনের অঙ্ক থাকে, একটা হলো 25 ঘরা, একটা হলো 50 ঘরা। তার মানে কি, যেরকম 25টা ভাগ থাকে, এই যে 25টা ভাগের একটা অঙ্ক থাকে আর 50টা ভাগের একটা অঙ্ক থাকে, এই দুই ধরনের কিন্তু অঙ্ক আমাদের থাকে। আমি কিন্তু দুই ধরনের 25 ভাগের অঙ্ক করিয়েছি, 50 ভাগের অঙ্ক করিয়েছি আর কি। ঠিক আছে, তারপরে স্যার আমি এই ভিডিওতে আমি দিয়ে দিব আপনাদেরকে, এই দুইটাও কিন্তু দিয়ে দিব, অবশ্যই এই দুটো আপনার এখান থেকে দেখে নেবেন। তা দেখেন এই ভার্নিয়ার ক্যালিপাস আর এটা 1 দাগ 2 দাগ হলো ভার্নিয়ার ক্যালিপাসের অঙ্ক, আর 2 দাগ হচ্ছে স্যার আমাদের ভার্নিয়ার মাইক্রোমিটারের অঙ্ক। এখন ভার্নিয়ার মাইক্রোমিটারের দেখেন আমি এখানে যেমন স্যার দেখেন ভার্নিয়ার ক্যালিপাসের এই 50 ঘর আমি এখানে 2টা মান রাখছি, দেখছেন কয়টা মান রাখছি? 2টা মান। 2টা মান আলাদা আলাদা অঙ্ক। তার মানে আপনাদের এরকম বলতে পারে 5.84 মিলিমিটার বলতে পারে, 27.84 মিলিমিটার কিন্তু বলতে পারে, মানে যে কোনো একটা বলবে, 2টা কিন্তু বলবে না কখন, যে কোনো একটা বলবে। ওকে, আমি 2টা একবারে লিখে রাখছি, আপনারা 2টা প্র্যাকটিস করে নেবেন। ঠিক একইভাবে 3 নম্বরে দেখেন ভার্নিয়ার মাইক্রোমিটারের পরিপাক চিত্র অঙ্কন করে কত বলছে স্যার? 20.57 মিলিমিটার অথবা 3.354 অথবা কত স্যার 87 ডিগ্রি 20 মিনিট অথবা 39 ডিগ্রি 354 মিলিমিটার। দেখো এই অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি আপনাদের, তারপরও কিন্তু স্যার আমি এই ভিডিওতে অবশ্যই এই 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 ভিডিওতে আমাদের যে ভিডিওটা চলছে এখানে আমি কিন্তু এটা দিয়ে দিব ইনশাল্লাহ, আপনি এটা সেখান থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে স্যার দেখেন, যে চিত্রের সাহায্যে দেখেন, চিত্রের সাহায্যে 0.5 প্লাস 0.5 বিশিষ্ট মাইক্রোমিটারের 14.0016 মিলিমিটার মাপটি দেখাও। তার মানে দেখেন এইখানে মানটা কত বড় আছে আর এখানে মানটা কত ছোট আছে, কিন্তু বলছে স্যার এই মানের সাথে এই মানটা কী করতে হবে? যোগ করতে হবে। আমি কিন্তু আগে দেখিয়ে দিয়েছিলাম তাই না, এই মানের সাথে এই মানটা যোগ করতে হবে। যেমন স্যার দেখেন এই যে 14.016 সাথে যদি এটা যোগ করা হয় তাহলে প্লাস কত স্যার 0.5 যদি যোগ করা হয়, এটা যোগ করলে কিন্তু এটা আলটিমেটলি মান বেরোয় কত স্যার বলেন তো? যে 14.516, এই 516 এই মানটা কিন্তু আমাদের বেরোয়। হ্যাঁ, এই সেই কথাটা বলছে। তার মানে আপনি এই যে দ্বিতীয় অধ্যায় থেকে যে 4টা অঙ্ক তো কিন্তু আপনি একটা অঙ্ক পাবেন, কারণ 2টা অঙ্ক পড়বে, এই 4টাতে কিন্তু একটা অঙ্ক পাবেন। আর যেহেতু স্যার এবার আপনাদের এই 2022 পরিবেশনের প্রথম আপনার পরীক্ষা দিবেন, প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে অন্যবারের তুলনায়, সেই সময়তে স্যার একটু স্যার আপনাদেরকে একটু হার্ডলি চিন্তা করতে হবে। ঠিক আছে, নর্মাল চিন্তা করলে কিন্তু আপনার প্রশ্ন কমন আসবে না। তা যাই হোক, আমি যেটা বললাম যে এই 4টা অঙ্ক করলে আপনি এর থেকে একটা অঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এর থেকে একটা অঙ্ক পেয়ে যাবেন, ভার্নিয়ার ক্যালিপাসের একটা মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপাস মাইক্রোমিটার থেকে একটা অঙ্ক কিন্তু আপনার ইনশাল্লাহ পরীক্ষায় থাকবে। আচ্ছা, এবার আমাদের তৃতীয় অধ্যায় আছে আমাদের স্লিপ গেজ। এই যে স্যার স্লিপ গেজ তৃতীয় অধ্যায় খেয়াল করেন, 5 নম্বরটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় স্লিপ গেজের অঙ্ক।
এই স্লিপ গেজের অঙ্ক স্যার আমাদের জন্য খুবই ডিফিকাল্ট, কারণ আমরা কিন্তু ডিপ্লোমাতে কিন্তু স্লিপ গেজের আমরা কোনো স্লিপ গেজের যে এটা আছে আমাদের পরিমাপ যন্ত্র আছে, এটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি খুবই কম। এই জন্য স্যার আমরা এটা খুব বেশি এর সাথে পরিচিত থাকি না। তারপরও স্যার এই অঙ্কটা আমাদেরকে করতে হবে, আমি এটা করিয়ে দেবো ইনশাল্লাহ। খেয়াল করেন স্যার, দেখেন এইটা আছে স্লিপ গেজের অঙ্ক, এটা আমাদের আমি করিয়ে দেবো, এটা দেখে প্র্যাকটিস করবেন। খুবই সহজ অঙ্ক, কিন্তু আমরা এটা করি না, এই জন্য আমরা এটা বুঝি না। ঠিক আছে, এটা তো তৃতীয় অধ্যায়ের। তারপর চতুর্থ অধ্যায়ের ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর, ভেরি ইম্পর্টেন্ট ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর। দেখেন ভার্নিয়ার ক্যালিপাস, ভার্নিয়ার মাইক্রোমিটার, এলো ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর। ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর অঙ্ক হচ্ছে চতুর্থ অধ্যায় কিন্তু স্যার আমাদের এই একটাই অঙ্ক রাখছি। একটা অঙ্ক কিন্তু আমি এখানে মোট মাপ দিয়েছি 3টা। দেখেন একটা, আপনার এখান থেকে কিন্তু যে কোনো একটা মাপ দিয়ে দিতে পারে পরীক্ষায়। বলতে পারে যে একটা ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরে স্কেল অঙ্কন করে এত মিলিমিটার মাপ নেই, দেখো যে কোনো একটা মাপ আপনাদেরকে বলবে আর কি। মানে 53 ডিগ্রি 45 মিনিট, 76 ডিগ্রি 20 মিনিট, 170 ডিগ্রি 45 মিনিট, এইভাবে কিন্তু আমাদেরকে বলে দিবে, যখন একটা বলবে আর কি। ঠিক আছে, যা করি আমি করাই দিচ্ছি, খেয়াল করেন। এরপরে দেখেন আমাদের চতুর্থ অধ্যায়ে আরো 3টা অঙ্ক আছে। চতুর্থ অধ্যায় স্যার সাইন বার হয় আপনাকে বিভেল প্রোটেক্টরে, দেখেন এই অধ্যায় থেকে, দেখেন দ্বিতীয় অধ্যায় থেকে হয় আছে স্যার ভার্নিয়ার ক্যালিপাস নাহলে ভার্নিয়ার মাইক্রোমিটার। আর এই চতুর্থ অধ্যায় থেকে দেখেন চতুর্থ অধ্যায়ের মোট 4টা অঙ্ক রাখা হয়েছে। এটা হলো ভার্নিয়ার কি বিভেল প্রোটেক্টরের অঙ্ক, আর বাকি যেগুলো রাখা হয়েছে স্যার এটা হলো সাইন বারের অঙ্ক। এই যে স্যার 7, 8, 9 এটা হলো সাইন বারের অঙ্ক। এই যে স্যার দেখেন 6, 7, 8, 9 এই 4টা অঙ্ক থেকে একটা অঙ্ক কিন্তু আপনার পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ। এখানে একটা থেকে একটা কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে, এইগুলো আমাদেরকে করতে হবে। সাইন বারের অঙ্ক অবশ্যই আমাদেরকে কি করতে হবে। আর লাস্টে যেটা আছে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে এটাকে আপনার ধরেন পরীক্ষায় চলেই আসছে, ধরে রাখতে পারেন যে 10 নম্বর প্রশ্নটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। ধরেন 99.99% পরীক্ষায় আসবে। আবার এই প্রথম 4টা থেকে একটা আসার সম্ভাবনা। তারপরে এই যে স্যার মানে এখান থেকে যেগুলো দিয়েছে আর কি, শুধুমাত্র স্যার এই যে স্যার আমাদের এই যে 5 নম্বরটা মানে তৃতীয় অধ্যায় যেটা, এইটা বাদ বাকি সবই ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এটা কিন্তু স্যার হুটহাট করে স্যার ঘূর্ণিঝড়ের মতো হুটহাট করে চলে আসে। ঠিক আছে, আর দেখেন এই যে স্যার 10 নম্বর অঙ্কটা বলছে একটি বেয়ারিংয়ের মাপ এত হলে, শ্যাফটের মাপ এত হলে আমাদের টলারেন্স, অ্যালাউন্স, ক্লিয়ারেন্স নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে স্যার, তো মোট আমাদের এই ছিল স্যার 10টা আমাদের গাণিতিক সমস্যা। এই 10টা গাণিতিক সমস্যা আমাদের সমাধান করতেই হবে, তা না করে হলে যাওয়ার দরকার নেই, কারণ তাছাড়া কিন্তু হলে দিয়ে কিন্তু অঙ্ক আপনি পারবেন না। আবার কিছু বোর্ড দেখা যায় যে এমন যে 3টা অঙ্ক দেয়, আবার কোনো বোর্ড দেখা যায় যে একটা অঙ্ক দেয় না। ঠিক আছে, মাঝে কিন্তু এমন দেখা যায় আর কি, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়, পরিস্থিতি রাখতে হবে 100%, কিন্তু স্যার এর বাইরে কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। তো আমি এবার কিছু রচনামূলক প্রশ্ন দিচ্ছি। রচনামূলক প্রশ্ন দেওয়ার পরে আমি এই যে প্রশ্নগুলো দিলাম এর আমি কিছু সলিউশন আপনাদেরকে করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। দেখেন আগে আমরা গাণিতিক সমস্যার কিছু বললাম, ওখান থেকে গাণিতিক সমস্যা ইনশাআল্লাহ আমার থাকবে। আর এইখান থেকে দেখেন আমাদের রচনামূলক, আশা করা যায় স্যার এর বাইরের থেকে কোনো রচনামূলক পরীক্ষা আসবে না। আগে যেগুলো দিলাম আর এখান থেকে মোট 15টা রাখছি, 15টার ভিতরে কিছু 2-1টা সংক্ষিপ্ত আছে, বাকিগুলো রচনামূলক। তো এর ভিতর থেকে কিন্তু আপনার রচনামূলক 100% ইনশাআল্লাহ আপনার 6টাই কমন পাবেন, টেনশন কোনো কারণ নেই। তো আমি একটু শেষের দিক থেকে দেখেন আমাদের নবম অধ্যায়, আমাদের মোট 11টা অধ্যায় আছে। তো আমি নবম অধ্যায়ের ভিতরে আপনাদের রচনামূলক সবগুলো পড়বে ইনশাআল্লাহ। তো দেখেন আমরা সবথেকে যেটা মেকানিক্যাল, আমরা সবথেকে বেশি পরিচিত কার সাথে বলেন তো স্যার? লেদ মেশিন, শেপার মেশিন, মিলিং মেশিন, এগুলোর সাথে আমরা সবথেকে বেশি পরিচিত। ঠিক আছে, তো একদম আমরা শেষে যে প্রশ্ন নবম অধ্যায়, দেখেন এখানে বলছে স্যার শেপার মেশিনের অ্যাকুরেসি চেকিং পদ্ধতি বর্ণনা করো আর লেদ মেশিনের সঠিকতা নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় কিন্তু থাকবে স্যার। এই দুটো থেকে একটা প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় থাকবে, ভেরি। এটা কত অধ্যায় স্যার? আমাদের নবম অধ্যায় কিন্তু, মানে শেপার মেশিনের অ্যাকুরেসি চেকিং পদ্ধতি আর লেদ মেশিনের সঠিকতা নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্যার এই দুটো প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভালো করে পড়তে হবে। এগুলো খুবই সোজা, একবার দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখেন স্যার এই যে স্যার অষ্টম অধ্যায় দেখেন আল্ট্রাসনিক পরিদর্শন প্রক্রিয়া, মানে আল্ট্রাসোনোগ্রাফি আর ম্যাগনেটিক অপটিক্যাল ইন্সপেকশন পদ্ধতি,
এই দুইটা কিন্তু স্যার, এই যে দেখেন অষ্টম অধ্যায় এই দুইটা কিন্তু স্যার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে দেখবেন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একটা করে প্রশ্ন আসবে। দেখেন এই যে অষ্টম অধ্যায় থেকে একটা পাবেন, নবম অধ্যায় থেকে ইনশাল্লাহ একটা পাবেন। ওকে, তারপর দেখেন এই যে তিন তার পদ্ধতি, একটাই মাত্র আমাদের প্রমাণ আছে এই বইয়ের, তিন তার পদ্ধতি। এই তিন তার পদ্ধতিতে আর আমরা কি করে স্যার একটা থ্রেডের ব্যাস নির্ণয় করতে পারি বা পিসের ব্যাস নির্ণয় করতে পারি, সেই সূত্রটা প্রমাণ করতে হবে। এই যে স্যার সূত্রটা আমি এটা করে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন এখান থেকে, ঠিক আছে? ওকে স্যার, খেয়াল করেন, কিন্তু ভালো করে খেয়াল করেন স্যার। এখান থেকে কিন্তু সপ্তম থেকে দুইটা দিয়েছি, অথবা সিঙ্গেল স্টেজ এবং মাল্টি স্টেজ। এটা কিন্তু স্যার সংক্ষিপ্তের জন্য, এটা কিন্তু রচনামূলকের জন্য না, কিন্তু রচনামূলকে ঢোকাই দিয়েছে, কিন্তু এটা সংক্ষিপ্তের জন্য ভেরি দেখেন সংক্ষিপ্তের জন্য আরেকটা ভেরি আছে, সেটা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় আমাদের একটা প্রশ্ন আছে স্যার, একটি মেশিন টুলের সূক্ষ্মতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? একটি মেশিন টুলের সূক্ষ্মতা, একটি মেশিন টুলের মেশিন টুলের সূক্ষ্মতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? কি কি বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, একটি মেশিন টুলের সূক্ষ্মতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্ত জন্য খুবই ইম্পর্টেন্ট স্যার আমাদের। এটা কোন অধ্যায় বলতো? সেটা হচ্ছে নবম অধ্যায়, ঠিক আছে? আর এখানে যেটা বললাম সপ্তম অধ্যায়, এই যে সিঙ্গেল স্টার্ট অথবা মাল্টি স্টার্ট, অথবা বলতে হবে স্যার একক এবং কি দ্বৈত, ঠিক আছে? এরকম কিন্তু বলতে পারে আপনাদেরকে। সিঙ্গেল স্টার্ট এবং মাল্টি স্টার্ট থ্রেডের মধ্যে পার্থক্য, মানে একক তার পদ্ধতি আর বহুতার পদ্ধতির মধ্যে পার্থক্য, যেটা বাংলায় বলা হয় আর কি। এটা সপ্তম অধ্যায়তে কিন্তু স্যার এই দুইটা থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে, সেটা সংক্ষিপ্ত। এটা পড়লে তো রচনামূলক কনফার্ম, আর এটা পড়লে তো স্যার সংক্ষিপ্ত পড়বে। ওকে, তারপর স্যার দেখেন ষষ্ঠ অধ্যায় বলছে চিত্র সহ একটি স্যার প্রোফাইলোমিটার, আর আরেকটা বলছে চিত্রের সাথে একটি অটোকোলিমিটার। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার। এখান থেকে যেগুলো স্যার আমি দিয়েছি স্যার, এইগুলো যদি আপনারা যদি পড়তে পারেন, এটা কিন্তু স্যার আপনার রচনামূলক একটাও নিয়ে কিন্তু টেনশন করা লাগবে না। ষষ্ঠ অধ্যায়, হ্যাঁ, এখান থেকে। এবার স্যার একটা জিনিস খেয়াল করেন স্যার, প্রশ্ন কিন্তু স্যার এই একটা স্যার, এটা আসবেই ইনশাল্লাহ, ধরতে পারেন পরীক্ষায়। এটা অতি সংক্ষিপ্ত রচনামূলক যেখানে যান না কেন এই প্রশ্ন থাকবেই আপনার পরীক্ষা ইনশাআল্লাহ। 100% মধ্যে 99% ধরে রাখেন পরীক্ষা থাকবে। সেটা হচ্ছে চিত্রের সাহায্যে অ্যালাউন্স, টলারেন্স, ক্লিয়ারেন্স ব্যাখ্যা করো। আপনার পরীক্ষা শুধু এরকম আসতে পারে, অতি সংক্ষিপ্ত অ্যালাউন্স কাকে বলে, টলারেন্স কাকে বলে, ক্লিয়ারেন্স কাকে বলে। অথবা বলতে পারে স্যার, দেখেন এখানে বলছে চিত্রের সাহায্যে অ্যালাউন্স, টলারেন্স, ক্লিয়ারেন্স ব্যাখ্যা করো, এটা হলো রচনামূলক। অথবা পার্থক্য যদি বলে তাহলে সেটা হলো সংক্ষিপ্ত। পরীক্ষায় এটা থাকবে ইনশাল্লাহ, এর থেকে প্রশ্ন, ঠিক আছে? মিলাই নিন পরবর্তীতে। আবার বলছে চিত্রের সাথে বিভিন্ন প্রকার টলারেন্স দেখাও। বিভিন্ন প্রকার টলারেন্স মানে কত? অ্যালাউন্স, টলারেন্স, ক্লিয়ারেন্স, এই ধরনের। অথবা বেসিক সাইজ এবং নমিনাল সাইজ টলারেন্স দেখো। বেসিক সাইজ মানে সাধারণ, নমিনাল মানে কি স্ট্যান্ডার্ড। এদের কি করো? এদের টলারেন্স বর্ণনা করো। এই দুটো প্রশ্ন আগে পড়ে ফেলবেন, এই দুইটা প্রশ্ন। তারপর এই যে লাস্টের এই দুইটা প্রশ্ন, এই প্রশ্নগুলো স্যার আগে আপনারা শেষ করবেন আজকেই, ঠিক আছে? এবার দেখেন এখানে বলছে তৃতীয় অধ্যায় থেকে একটাই মাত্র প্রশ্ন দিয়েছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো মাস্টার গেজ, ইন্সপেকশন গেজ এবং ওয়ার্কিং গেজের মধ্যে পার্থক্য দেখাও। এটা কিন্তু স্যার সংক্ষিপ্ত দিতে পারে, রচনামূলক দিতে পারে। এটা সংক্ষিপ্তের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হলো তৃতীয় অধ্যায়। ওকে, তৃতীয় অধ্যায় সংক্ষিপ্তের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার এই যে স্যার দেখেন, এই যে আপনার দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। বলছে স্যার চিত্রের সাথে একটি ডায়াল গেজের কার্যপ্রণালী বর্ণনা করো। এটা যদি দেয়, এটা হচ্ছে স্যার রচনামূলকের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর এটা যদি দেয় একটি ভার্নিয়ার ক্যালিপাস, এটা একটা বলবে কিন্তু, একটা ভার্নিয়ার ক্যালিপাসের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। অথবা একটি ভার্নিয়ার মাইক্রোমিটারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। মানে ভার্নিয়ার ক্যালিপাস এবং ভার্নিয়ার মাইক্রোমিটারের চিত্র আঁকতে হবে, একে আপনাদের বিভিন্ন অংশে কী করতে হবে? চিহ্নিত করতে হবে, ঠিক আছে? এটা হলো সংক্ষিপ্তের জন্য ভেরি স্যার। এটা 4 নম্বরটা সংক্ষিপ্তের জন্য ভেরি। এটা ভার্নিয়ার ক্যালিপাসও বলতে পারে, ভার্নিয়ার মাইক্রোমিটার কিন্তু আপনাকে বলতে পারে। আচ্ছা, তারপর দেখেন স্যার প্রথম অধ্যায় থেকে স্যার শিল্পক্ষেত্রে ভেরি এর কোনো বলার কোনো অবকাশ নেই যে কতবার ভেরি এরা। তার মানে দেখেন আপনি শিল্পক্ষেত্রে মেট্রোলজির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো, বা বাংলাদেশে মেট্রোলজির ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু স্যার বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু আপনি দেখতে পারেন। দেখেন আমি প্রশ্ন দিয়েছি এখান থেকে, আপনি কিন্তু বইতে কিন্তু দেখলে বুঝতে পারবেন, আমি অধ্যায় ভিত্তিক কিন্তু লিখে দিয়েছি। আপনি বইতে দেখতে পারবেন যে আসলে প্রশ্ন কতভাবে আসছে। তারপরে সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে তাপমাত্রা প্রভাব ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন অবশ্যই পড়তে হবে, লাস্টে দুটো অবশ্যই পড়বেন। তারপর স্যার অষ্টম অধ্যায় দুইটা পড়বেন। দেখেন অষ্টম অধ্যায় দুইটা, নবম অধ্যায় দুইটা, প্রথম অধ্যায় দুইটা।
ঠিক আছে, এই 6টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখেন স্যার আপনাদের এখানে আর মানে এখানে যা দিয়েছে স্যার সবই কিন্তু স্যার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এইগুলো যদি পড়েন স্যার এর থেকে কিন্তু 2টা সংক্ষিপ্ত আপনি পাবেন ইনশাল্লাহ, এখান থেকে 2টা সংক্ষিপ্ত আপনি পাবেন, আর কিন্তু মিনিমাম 4টা রচনামূলক এখান থেকে কিন্তু পাবেন। আর ঠিক আছে, আর রচনামূলক কিন্তু আর ওই যে আগে গাণিতিক সমস্যা দিলাম ওখান থেকে কিন্তু 2টা আসবে ইনশাআল্লাহ। আর যাই হোক গাণিতিক সমস্যা এবং এইখানে যা দিয়েছে এর বাইরে কোনো রচনামূলক থাকবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে তাহলে অবশ্যই আপনারা কিন্তু স্যার এখান থেকে রচনামূলক সবগুলো কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি কিছু স্যার আমাদের এই ভিডিওতে কিছু স্যার আমার যেমন একটা এই প্রমাণটা রাখছি, তারপর হচ্ছে আমাদের আগের যে কিছু ছিল অঙ্ক ছিল বাকি ছিল, যে টলারেন্স অ্যালাউন্স ক্লিয়ারেন্সের অঙ্ক, তারপর হচ্ছে আমাদের ওই স্লিপ গেজের কিছু অঙ্ক, আমি অঙ্কগুলো রাখছি স্যার, অঙ্কগুলো দেখেন আপনাদের জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। মেকানিক্যাল মেজারমেন্ট এন্ড মেট্রোলজির 4র্থ অধ্যায় গাণিতিক সমস্যা নিয়ে। এখানে আছে স্যার আমাদের কিসের অঙ্ক? স্লিপ গেজের অঙ্ক। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা স্লিপ গেজের অঙ্ক করব। তো স্লিপ গেজের অঙ্ক করার পূর্বে আমাদেরকে আগে দেখতে হবে যে স্যার আসলে আমাদের অঙ্কটাকে কি বলছে আর কি। হ্যাঁ, অঙ্কটাকে যদি আমাদের ভালো করে না বুঝি তাহলে আমরা কোনোভাবে কিন্তু অঙ্ক করতে পারবো না। এখন এখানে বলছে স্যার দেখেন প্রথমে কি বলছে একটু ভালো করে বুঝে নেন। বলছে 10 ডিগ্রি কোণ, 10 ডিগ্রি কোণ, 10 ডিগ্রি কোণ কিন্তু এটা, হ্যাঁ কোণ, 10 ডিগ্রি কোণ পরিমাপ করতে, 10 ডিগ্রি কোণ পরিমাপ করতে একটি 100 মিলিমিটার সাইন বার ব্যবহার করলে রোলার দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে? তো বলছে 10 মিটার কোণ পরীক্ষা করতে গেলে মনে করেন এটা একটা ভূমি, এটা একটা কি স্যার? ভূমি। ভূমির সাথে কত ডিগ্রি কোণ স্যার? 10 ডিগ্রি কোণ। এই যে স্যার থিটা সমান কত ডিগ্রি স্যার? 10 ডিগ্রি। তাহলে এখানে বলছে স্যার 10 ডিগ্রি কোণ পরীক্ষা করতে 100 মিলিমিটার সাইন বার। তাহলে মনে করেন এই যে স্যার এটা এখান থেকে এই পর্যন্ত লম্বাটা আছে স্যার, লম্বা এল সমান এখান থেকে এতটুকু লম্বা, এল সমান কত স্যার? 100 কত স্যার মিলিমিটার। একটা সাইন বার ব্যবহার করলে রোলার দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? তাহলে দেখেন রোলার দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে স্যার এটা, এই সমান কত এটা আমাদেরকে বের করতে হবে। তার মানে এখানে বলছে যে 10 মিটার কোণ পরিমাপ করতে হলে 100 মিলিমিটার সাইন বার, এটা হলো একটা সাইন বার, 100 মিটার সাইন বার রোলার দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, মানে উচ্চতাটা কত আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? ওকে। তাহলে এখন কথা হচ্ছে তাহলে আমাদের যেহেতু এইচ এর মান বের করতে হবে, তাহলে আমরা জানি স্যার সাইন থিটা সমান কিন্তু লম্ব বাই অতিভুজ। দেখেন এইখানে যদি কোণ উৎপন্ন হয় তাহলে এটা কি আমার ভূমি, এটা ভূমি, এটা কি আমার অতিভুজ। ঠিক আছে, এটা আমার কি স্যার? অতিভুজ। আর এটা কি স্যার? আমার লম্ব। তাহলে আমরা জানি সাইন থিটার সময় লম্ব বাই অতিভুজ, যেহেতু এখানে থিটা আছে তাহলে আমরা এটাকে থিটা ধরবো, মানে কোণকে থিটা ধরবো আমরা। তাহলে কি লিখবো স্যার? সাইন থিটা লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এইচ, আর অতিভুজ কত? এল। এইচ বাই কত স্যার? এল। যেহেতু আমরা এইচ এর মান বের করবো তাই না, এইচ এর মান বের করবো, তাহলে এর নিচে কোনো কিছু মানে 1 আছে, ক্রস গুণন করেন। তা এইচ একে এইচ সমান এল কি থিটা সাইন থিটা। বিষয়টা বুঝতে পেরেছি? ওকে। এখন এইচ এর জায়গায় এইচ থাকলো এল, এল মানে কত মিটার স্যার? মিলিমিটার, 100 মিলিমিটার। সাইন স্যার থিটা মানে কত ডিগ্রি? 10 ডিগ্রি। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ হয়ে যাবে আমাদের। দেখেন এখানে কত আছে স্যার? 100 সাইন কত ডিগ্রি স্যার? 10। ওকে, কত আসে স্যার? স্যার এখানে 17.36 এত মিলিমিটার। এটা হলো আমার অ্যান্সার। তাহলে লম্ব দূরত্ব কত হবে? লম্ব দূরত্ব হবে স্যার 17.36 মিলিমিটার। বোঝা গেছে? ওকে। দেখেন এইটা এবং এইটা, এই দুইটা অঙ্ক করলে কিন্তু আমাদের এই থেকে অঙ্ক আর করা লাগে না। তাহলে এখন দেখেন পরে অঙ্কটা কি বলছে, যে 200 মিলিমিটার লম্বা একটা সাইন বার দিয়ে, দেখেন 200 মিলিমিটার। তাহলে এখানে কি দেওয়া আছে আগে খেয়াল করেন। তাহলে দেওয়া আছে এল সমান বলছে 200 মিলিমিটার। তাহলে এল সমান কত মিলিমিটার? 200 মিলিমিটার। 20 ডিগ্রি 48 মিটার কোণ, এই যে কোণকে আমরা কি দ্বারা প্রকাশ? থিটা দ্বারা প্রকাশ করি। থিটা সমান বলছে 20 ডিগ্রি 48 মিনিট। আচ্ছা 20 ডিগ্রি 48 মিনিটকে আমরা এখন এই 48 যে মিনিট আছে, মিনিটকে আমরা ডিগ্রিতে কনভার্ট করবো। এখন আপনারা একটা জিনিস জানেন কি না স্যার? মনে রাখবেন স্যার 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। মানে 60 মিনিট সমান কত ডিগ্রি? 1 ডিগ্রি। সহজ হিসাব। তাহলে এখন যখন এই মিনিটকে যখন আমরা ডিগ্রিতে কনভার্ট করবো তাহলে একে কি দ্বারা ভাগ দিব? 60 দ্বারা ভাগ দেবো। কত দ্বারা ভাগ দেবো? 60 দ্বারা। মানে 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে এখন দেখেন এই যে 20 ডিগ্রি তো থাকলো, প্লাস এখানে প্লাস দিতে হবে, কিন্তু অবশ্যই প্লাস দিতে হবে। এই যে 48কে কত দ্বারা ভাগ দিব?
60 দ্বারা ভাগ দেব, তাহলে এটাও কিন্তু আমার কিসে হয়ে যাবে এখন ডিগ্রিতে হয়ে যাবে। তো দেখেন তাহলে দেই স্যার 20 প্লাস ব্র্যাকেটে অবশ্যই ব্র্যাকেট দেবেন 48 ভাগ কত 60 ব্র্যাকেট ক্লোজ কত স্যার 20 কত 8 20 এটা স্যার 20 কত স্যার 8 ডিগ্রি। এটাকে কিন্তু আপনি আরও সহজভাবে করতে পারেন, এটাকে আপনি আরেকটা সহজভাবে করার সিস্টেম আছে যে স্যার এই যে 20 ডিগ্রি 48 মিনিট আছে না, আপনি ক্যালকুলেটর 20 ডিগ্রি দিবেন 48 ও ডিগ্রি দেবেন, সমান সমান চাপ দেবেন, তারপর যে মানটা আসবে ওকে আরেকটা ডিগ্রিতে দেবেন, দেখবেন 20.8 আসবে, কত আসবে 20.8। ওটা কিন্তু হয়, আবার এইভাবে কিন্তু করতে পারবেন, যেমন মিনিটকে 60 দ্বারা ভাগ করলে এটা কিসে কনভার্ট হয় ডিগ্রিতে কনভার্ট হয়। তাহলে 20.8 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আচ্ছা তারপর কি দিয়ে আছে স্যার এত ডিগ্রি কোণ মাপতে উঁচু দিকের স্লিপ গেজের পরিমাপ, উঁচু দিককে আমরা H1 ধরবো, উঁচু দিককে আমরা কত ধরবো আমরা H1, তাহলে H1 উঁচু দিকে কত দেওয়া আছে স্যার 105.369 মিলিমিটার। উঁচু দিকের পরিমাপ মানে কত H1 এর মান ধরলাম আমরা, উঁচু দিকের পরিমাপ 105.369 মিলিমিটার দেওয়া আছে। নিচু দিকের উচ্চতা কত, নিচু দিকের উচ্চতা মানে কত H2 উচ্চতাটা কত সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে, বুঝতে পারছি কিনা। ওকে এখন কথা হচ্ছে দেখেন আমাদের এখানে একটা সূত্র মনে রাখবেন আপনারা, এই সূত্রটা ওই যে স্যার সূত্রটা কিন্তু ওই একই সূত্র যে স্যার সাইন সমান কত স্যার লম্ব বাই অতিভুজ, দেখেন এই সাইন সমান লম্ব বাই অতিভুজ, এই এইচটা গুণ করে এপাশে চলে আসছে, কিন্তু এখানে যেহেতু আমার উচ্চতা আছে কয়টা দুইটা, ঠিক আছে উচ্চতা আছে 2টা, তাহলে H1 মাইনাস কত H2, ঠিক আছে H1 মাইনাস H2, এই জন্য আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন আপনারা, ওই যে এটাকে কনভার্ট করলে কিন্তু এই সূত্রটা হয়, দেখেন এই সূত্রটাই হয় এই সমান L sin θ, এই সমান L sin θ একই সূত্র কিন্তু, ঠিক আছে মানে মূলত এইখান থেকে এই সূত্রটা তৈরি হয়েছে আর কি। তাহলে কি স্যার আমরা জানি, তাহলে আমরা জানি H1 মাইনাস H2 সমান L কি θ sin θ। এখন দেখেন এখানে H1 এর মান আমরা কিন্তু জানি, খেয়াল করেন এখানে H1 এর মান জানি 105.369 মাইনাস H2 এর মান আমরা জানি না, L এর মান কিন্তু আমরা জানি কত 200 সাইন, স্যার এখানে থিটা মানে কত ডিগ্রি 20.8 ডিগ্রি। ওকে তাহলে আমরা এই পাশটাকে কনভার্ট করে নিব, তাহলে এখানে কত আছে স্যার 200 সাইন 20.8 ডিগ্রি, তাহলে এখানে আসে স্যার যে স্যার 71.02 আর এই পাশে কত আছে স্যার 105.369 মাইনাস কত H2। এখন আপনি কি করবেন দেখেন এই H2 এর মান যেটা আমাদেরকে বের করতে হবে, তাহলে H2টা মাইনাস অবশ্যই হয়ে যাবে কিন্তু প্লাস, অবশ্যই হয়ে যাবে প্লাস, আর এইটা প্লাস অবশ্যই হয়ে যাবে মাইনাস, তাহলে 105.369 মাইনাস 71.02, ওটা এই পাশে আসলে কি হয়ে গেল স্যার ওই পাশে ছিল প্লাস এ পাশে হয়ে গেল মাইনাস, আর H2 এই পাশে ছিল মাইনাস অবশ্যই হয়ে গেছে কত প্লাস। এখন এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে 105.369 মাইনাস 71.02 এটা হচ্ছে স্যার 34.349 মিলিমিটার, এটা কার মান H2 এর মান, অতএব H2 সমান 34.349 মিলিমিটার। স্যার এই অধ্যায় কিন্তু স্যার এই কোয়ালিটির অঙ্ক ছাড়া অন্য কোনো কোয়ালিটির অঙ্ক নাই স্যার, আমরা কিন্তু স্যার এই অধ্যায় থেকে কিন্তু আমরা এই দুইটা অঙ্ক খুব ভালো করে করব। এখানে কিন্তু আপনার ভ্যালুটা চেঞ্জ থাকতে পারে, যেমন স্যার এখানে আপনাকে বলতে পারে যে স্যার এখানে উঁচু দিকের স্লিপ গেজের পরিমাপ দেওয়া আছে, আপনাকে এখানে বলতে পারে যে নিচু দিকের স্লিপ গেজের পরিমাপ এত, তাহলে উঁচু দিকেটা বের করো, তখন আপনাকে কি করতে হবে স্যার H1 এর মান বের করতে হবে, H2 এর মান তখন দেওয়া থাকবে, তাই না। যদি বলে স্যার নিচু দিকের পরিমাপ মানে নিচু দিকের স্লিপ গেজের পরিমাপ, নিচু দিক মানে H2, তখন H2 এর মান দেওয়া থাকবে, তখন H1 এর মান বের করতে হবে, ঠিক আছে কত বুঝতে পারছে। এই কোয়ালিটি কিন্তু অঙ্ক আপনার থাকতে পারে, এখানে স্যার দৈর্ঘ্যটা এখানে 200 জায়গায় 100 থাকতে পারে, কোনো ব্যাপার না। তাহলে একটু কনভার্ট আপনাকে করা শিখতে হবে স্যার। আশা করি স্যার আপনারা বুঝতে পারছেন সবাই। ওকে তো আজকে আমরা আলোচনা করব মেকানিক্যাল মেজারমেন্ট আর মেট্রোলজির 5ম অধ্যায় বেয়ারিং এবং শ্যাফটের অঙ্ক, এবং বেয়ারিং এবং শ্যাফটের অঙ্ক প্রত্যেকটা বারই কিন্তু আপনার পরীক্ষায় আসে, সেটা সংক্ষিপ্ত রচনামূলক সব জায়গায় কিন্তু পরীক্ষায় আসে, এবং এখান থেকে কিন্তু কোনো বারে কিন্তু প্রশ্ন আমাদের মিস করে না। তাহলে আমরা দেখবো এখন কত 5ম অধ্যায় মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি। ওকে
খেয়াল করেন, তাহলে এখানে আমাদেরকে প্রথমত বলছে স্যার একটি বেয়ারিং এর মাপ এত, মানে একটা বেয়ারিং, আমরা তো বেয়ারিং চিনি, বেয়ারিং এর মাপ এত এবং শ্যাফটের মাপ এত হলে বেয়ারিং ও শ্যাফটের সংযোগের টলারেন্স, অ্যালাউন্স, ক্লিয়ারেন্স। আচ্ছা, টলারেন্স, অ্যালাউন্স আর ক্লিয়ারেন্স। স্যার টলারেন্স কাকে বলে, অ্যালাউন্স কাকে বলে, ক্লিয়ারেন্স কাকে বলে, অবশ্যই আপনি পড়েছেন। তো যাই হোক, ওদিকে আমি আর যাচ্ছি না, আমি যেহেতু আজকে ম্যাথ করাচ্ছি। দেখেন টলারেন্স বলছে স্যার, এখানে বলছে স্যার যদি বলা হয় টলারেন্স, কার টলারেন্স? স্যার দেখেন আমি যদি বলি বেয়ারিং, একটা বেয়ারিং খেয়াল করেন স্যার, একটা বেয়ারিং সাপোজ একটা স্যার আমার বেয়ারিং। এখন আমি যদি বলি বেয়ারিং এর টলারেন্স কত, আপনি লিখবেন স্যার বেয়ারিং এর সর্বোচ্চ মাপ, বেয়ারিং এর সর্বোচ্চ মাপ। বেয়ারিং এর কিন্তু দুইটা মাপ থাকবে, দেখেন বেয়ারিং এর 25.53 এর সাথে প্লাস আছে, 25.53 এর সাথে কি আছে, মাইনাস আছে। তাহলে দেখেন একবার প্লাস করলে সর্বোচ্চ হবে, মাইনাস করলে সর্বনিম্ন হবে। তাহলে এই সর্বোচ্চ এবং সর্বনিম্নের ভিতরে যে পার্থক্যটা আছে ওটাকে বলবো আমরা কি স্যার, টলারেন্স। সর্বোচ্চ মানে কোন একটা সেকশন, কোন একটা বস্তুর সর্বোচ্চ মাপ এবং সর্বনিম্ন মাপের যে পার্থক্যটা তাকে কি বলবো আমরা, টলারেন্স। ওকে, এবার স্যার যদি আমরা অ্যালাউন্স বের করতে চাই, অ্যালাউন্স আমি যদি বলি বেয়ারিং এর অ্যালাউন্স কত, বেয়ারিং এর কোনো অ্যালাউন্স হয় না, হয় হলো টোটাল মিলে শ্যাফট এবং বেয়ারিং মিলে হয় আমাদের কিন্তু অ্যালাউন্স, ঠিক আছে। তারপর ক্লিয়ারেন্স কিন্তু বেয়ারিং এবং শ্যাফট মিলে হয় সেই ক্লিয়ারেন্স, শুধু টলারেন্সটা সবার আলাদা আলাদা হয়। যেমন যদি বলা বেয়ারিং এর টলারেন্স কত বের করা যাবে, শ্যাফটের টলারেন্স কত সেটাও কিন্তু বের করা যাবে। ওকে, এখন দেখেন অ্যালাউন্সটা কি, অ্যালাউন্সটা বলছে বেয়ারিং এর সর্বনিম্ন মাপ এবং শ্যাফটের সর্বোচ্চ মাপ। অ্যালাউন্স অর্থ কি স্যার, বাড়তি অংশ। অ্যালাউন্স অর্থ কি স্যার বলুন তো স্যার, বাড়তি অংশ। তাহলে এখন বলছে স্যার বেয়ারিং এর সর্বনিম্ন মাপ, যখন সাপোজ মনে করেন স্যার আমার হাতে এটা হলো শ্যাফট আর এটা হচ্ছে আমাদের বেয়ারিং। এখন আমরা কি করি স্যার, এই শ্যাফটটাকে বেয়ারিং এর ভিতরে ঢোকাই স্যার, এখানে পিন দ্বারা আটকে দেই না আমরা। তো ঠিক একই কথা করছে বেয়ারিং এর সর্বনিম্ন মাপ। বেয়ারিং এর সর্বনিম্ন মাপ মানে কোনটাকে বোঝাচ্ছে, আমরা এটাকে বোঝাচ্ছি। আর শ্যাফটের সর্বোচ্চ মাপ, তাহলে বেয়ারিং এর সর্বনিম্ন মাপ আর শ্যাফটের সর্বোচ্চ মাপ, এই যে দুইটার পার্থক্য এটাকে বলবো আমরা স্যার কি স্যার, অ্যালাউন্স। বেয়ারিং না বলে কোনো অঙ্ক কিন্তু বলতে পারে স্যার, এখানে বেয়ারিং না বলে বলতে পারে ছিদ্র, বলতে পারে আপনাকে ছিদ্রের মাপ এত, ঠিক আছে। আর এখানে শ্যাফটই থাকবে, অথবা এখানে বলতে পারে রড, এখানে ছিদ্র বলতে পারে, এখানে রড বলতে পারে। আপনারা ঠিক সেইভাবে এখানে কনভার্ট করে নেবেন। ছিদ্র মানে হলো কি বেয়ারিং, আর রড মানে হলো শ্যাফট, ঠিক আছে। তাহলে এখন কথা স্যার এই যে স্যার এই বেয়ারিং এর ভিতরে এই শ্যাফটটা যখন যাবে তাহলে বেয়ারিং এর সর্বনিম্ন মাপ মানে বেয়ারিং এর ছোট মাপ আর শ্যাফটের বড় মাপ, এই দুটোর যে পার্থক্যটা এটা নাম হলো আমাদের অ্যালাউন্স। ঠিক এবার হচ্ছে স্যার ক্লিয়ারেন্স। আচ্ছা ক্লিয়ারেন্স মানে কি বলছে দেখেন, আমাদের ভালো করে এটা খেয়াল করেন। ধরেন একটা মধ্যে সিফি আর একটা মার্কার, এই মার্কারের ভিতর এটা যেটা খুব ইজিলি যায় এটাকে বলা হয় স্যার ক্লিয়ারেন্স। মানে খুব ইজিলি, মানে যতটুকু গভীর পর্যন্ত এটা কি খুব মানে স্মুথলি সে যা আসা করতে পারে, এটাকে বলবো আমরা কি স্যার, ক্লিয়ারেন্স, ঠিক আছে। ক্লিয়ারেন্স তার মানে দেখেন আমাদের একটা স্যার যদি কোনো হোলের ভিতরে মানে গর্তের ভিতরে যদি আমরা যদি একটা নাট দেই, বোল্ট দেই, বললে যতটুকু পর্যন্ত ইজিলি যায় তাকে বলে আমরা কি স্যার, ক্লিয়ারেন্স। ওকে, ঠিক একইভাবে এই শ্যাফটের সাথে এই আপনার এই বেয়ারিং এর ক্লিয়ারেন্স কোনটা বলছে বেয়ারিং এর সর্বোচ্চ মাপ। বেয়ারিং এর কত মাপ, তাহলে আগেরটা ভালো করে বুঝেন। অ্যালাউন্সের ক্ষেত্রে বেয়ারিং এর সর্বনিম্ন, শ্যাফটের সর্বোচ্চ, এটাকে বলবো অ্যালাউন্স। আর ক্লিয়ারেন্সের কথা কি বলছে স্যার, বেয়ারিং এর সর্বোচ্চ আর শ্যাফটের সর্বনিম্ন, এই দুটো কিন্তু না ঘোলায়, ঠিক আছে। অ্যালাউন্সের ক্ষেত্রে বেয়ারিং এর সর্বনিম্ন, শ্যাফটের সর্বোচ্চ। আর ক্লিয়ারেন্সের ক্ষেত্রে বেয়ারিং এর সর্বোচ্চ আর শ্যাফটের সর্বনিম্ন। আপনি যে কোনো একটা মনে রাখবেন, একটা মনে রাখলে আরেকটা পারবেন, মানে এটাকে চেঞ্জ করে দেবেন। এখানে ধরুন বেয়ারিং এর সর্বোচ্চ, বেয়ারিং এর সর্বনিম্ন, শ্যাফটের বেয়ারিং এর সর্বনিম্ন, বেয়ারিং এর সর্বনিম্ন, বেয়ারিং এর সর্বোচ্চ, শ্যাফটের সর্বোচ্চ, এখানে শ্যাফটের সর্বনিম্ন, ঠিক আছে। ওকে, তাহলে স্যার আমরা একটু অঙ্ক চলে যাই, একটু খেয়াল করেন স্যার। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে। এই একটা অঙ্ক করলে আপনারা কিন্তু অনেক সবগুলো পেরে যাবেন এই অধ্যায়ের। তাহলে এখানে বলছে স্যার একটি বেয়ারিং এর মাপ, তাহলে লিখবেন এখানে সমাধান বলে লিখি সমাধান। আচ্ছা বেয়ারিং এর মাপ, বেয়ারিং এর মাপ এখানে কত দেওয়া আছে, 25.53 প্লাস 0.004 আর মাইনাস 0.000। ওকে, তাহলে এখন আমরা প্রথমে লিখবো স্যার বেয়ারিং এর সর্বোচ্চ, মানে যদি প্লাস করে তাহলে সর্বোচ্চ হবে, মাইনাস করলে কত হবে, সর্বনিম্ন হবে। তাহলে প্রথমে লিখবেন বেয়ারিং
বেয়ারিং এর সর্বোচ্চ, বেয়ারিং এর সর্বোচ্চ মাপ। তাহলে সর্বোচ্চ মাপ মানে কোনটা, এটার সাথে এটা যোগ করতে হবে। তাহলে 25.53 প্লাস 0.004, এগুলো কিন্তু স্যার মিলিমিটারে আছে, আমি মিলিমিটারে কনভার্ট করতেছি, খেয়াল করেন। তাহলে 25.53 যোগ 0.004, তাহলে 25.53 প্লাস 0.004। ওকে, তাহলে কত হলো স্যার, 25.534 মিলিমিটার। এটা হলো বেয়ারিং এর সর্বোচ্চ মাপ। এবার লিখবেন স্যার বেয়ারিং এর সর্বনিম্ন, বেয়ারিং এর সর্বনিম্ন, বেয়ারিং এর সর্বনিম্ন মাপ। তাহলে সর্বনিম্ন মাপ মানে কোনটা, এটার সাথে এটা বিয়োগ করতে হবে। তাহলে 25.53 বিয়োগ 0.000, তার মানে 25.53 মিলিমিটার, মানে বিয়োগ করলে তো কোনো কিছু বাদ যায় না। তাহলে বেয়ারিং এর সর্বোচ্চ গেল, বেয়ারিং এর সর্বনিম্ন গেল, ঠিক আছে। তাহলে এবং বেয়ারিং এর প্রথম আমরা বেয়ারিং এর টলারেন্সটা বের করে নিই, বেয়ারিং এর টলারেন্স, অতএব বেয়ারিং টলারেন্স কিন্তু শ্যাফটের জন্য আলাদা বেরোবে, বেয়ারিং এর জন্য আলাদা বেরোবে। তাহলে বেয়ারিং এর কোনটা করবো, বেয়ারিং এর টলারেন্স, বেয়ারিং এর টলারেন্স। তো বেয়ারিং এর টলারেন্স বের করার সূত্র কি স্যার, সর্বোচ্চ মাপ মাইনাস সর্বনিম্ন মাপ। তাহলে আমরা কি লিখবো স্যার, সর্বোচ্চ মাপ মাইনাস সর্বনিম্ন মাপ। তাহলে দেখেন তো এটা সর্বোচ্চ মাপ কত দেওয়া আছে স্যার আমাদের, এটা হচ্ছে আমার 1 নম্বর একটা অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু তার সর্বোচ্চ মাপ কত দেওয়া আছে, 25.534 মাইনাস 25.53। ওকে, যদি এই দুটোতে বিয়োগ করি আমরা, 25.534 মাইনাস 25.53, ওকে, বিয়োগ করলে কত আছে, যে 0.004 মিলিমিটার, 0.004 মিলিমিটার, ঠিক আছে। ওকে স্যার, এটা আছে স্যার আমাদের কিসে গেল স্যার, বেয়ারিং এর টলারেন্স। এবার বেয়ারিং এর পর এবার আসবো স্যার শ্যাফটে। দেখেন শ্যাফটের মাপ কত দেওয়া আছে স্যার আমাদের 2 নম্বর, এবার হলো শ্যাফটের মাপ। শ্যাফটের মাপ কিন্তু স্যার আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে স্যার, শ্যাফটের আগে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন বের করে নিতে হবে, যেন বেয়ারিং এর মতো সর্বোচ্চ সর্বনিম্ন বের করছে, শ্যাফটেরও তাই। তাহলে শ্যাফটের মাপ দেওয়া আছে স্যার 25.529 প্লাস দেওয়া আছে 0.005 আর মাইনাস করা আছে 0.001, ঠিক আছে। ওকে, ভালো করে খেয়াল করবেন স্যার। তাহলে এবার শ্যাফটের সর্বোচ্চ মানে কি, এইটার সাথে একবার প্লাস করলে সর্বোচ্চ, এর সাথে একবার মাইনাস করলে সর্বনিম্ন, ঠিক আছে। এগুলো কিন্তু মান কিন্তু মিলিমিটারে। তাহলে লিখবেন অতএব শ্যাফটের সর্বোচ্চ মাপ, শ্যাফটের সর্বোচ্চ মাপ। তাহলে এটার সাথে ওইটা যোগ করতে হবে। তাহলে 25.529 প্লাস 0.005, দেখি যোগ করি, আবার আগে লিখে নিয়েছি আরেকটা, শ্যাফটের সর্বনিম্ন মাপ। সর্বনিম্ন মাপ মানে কি, এটার সাথে এটা বিয়োগ করতে হবে, মানে প্লাসটা যোগ সর্বোচ্চ, মাইনাসটা বিয়োগ সর্বনিম্ন। তাহলে 25.529 মাইনাস 0.001। তাহলে আপনি প্রথম উপরেটা করি, তাহলে 25.529 প্লাস 0.005, এটা কত স্যার, 25.534 এত মিলিমিটার, ঠিক আছে। এরপর নিচেটা খেয়াল করি, এখানে 25.529 মাইনাস 0.001, এটা কত 25.528, 25.528 এত মিলিমিটার। ওকে স্যার, তাহলে শ্যাফটের সর্বোচ্চ পেয়ে গেলাম, শ্যাফটের সর্বনিম্ন পেয়ে গেলাম। তাহলে শ্যাফটের টলারেন্স বের করবেন। তাহলে
কারণ টলারেন্স কিন্তু স্যার আমাদের বিয়ারিংয়ের জন্য একটা বের হবে, আবার শ্যাফটের জন্য একটা বের হবে, দুইটার জন্য কিন্তু টলারেন্স আলাদা আলাদা। শ্যাফটের টলারেন্স, শ্যাফটের টলারেন্স, শ্যাফটের টলারেন্সটা কি স্যার, যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, মানে শ্যাফটের সর্বোচ্চ শ্যাফটের সর্বনিম্ন। তো এখানে আমি আর লিখতেছি না, যেহেতু আমি বিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি লিখছিলাম এখানে, যে স্যার বিয়ারিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু এখানে লিখছিলাম, এখন এখানে লিখতেছি না। শ্যাফটের সর্বোচ্চ কত আছে স্যার 25.534 মাইনাস সর্বনিম্ন কত আছে স্যার 25.528। ঠিক আছে, এই দুটো বিয়োগ করি আমি, তাহলে 25.534 মাইনাস 25.528, এটা কত স্যার 0.006 এত মিলিমিটার। তাহলে আমরা কিন্তু স্যার টলারেন্স পেয়ে গেলাম, কিন্তু আপনার কিন্তু কোনো কোনো দেখবেন যদি এই অঙ্কটাকে সংক্ষিপ্ত আসে, শুধু বলবো যে স্যার আপনি টলারেন্স নির্ণয় করেন, তাহলে টলারেন্স কিন্তু নির্ণয় করবেন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করলে আপনি কিন্তু টলারেন্স পেয়ে যাবেন। বেয়ারিংয়ের ক্ষেত্রে বেয়ারিংয়ের সর্বোচ্চ সর্বনিম্ন বিয়োগ করলে বেয়ারিংয়ের টলারেন্স পাওয়া যায়। তারপর শ্যাফটের ক্ষেত্রে শ্যাফটের সর্বোচ্চ শ্যাফটের সর্বনিম্ন বিয়োগ করলে শ্যাফটের টলারেন্স পাওয়া যায়। ঠিক আছে, এবার স্যার অ্যালাউন্স এবং ক্লিয়ারেন্স এই দুটো কিন্তু বেয়ারিং এবং শ্যাফট মিলে হয়। আবার বলি বেয়ারিংকে কিন্তু ছিদ্র বলা হয়, শ্যাফটকে কিন্তু রড বলা হয় মাঝে মাঝে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 2 নম্বর অ্যান্সার বের করব, সেটা হচ্ছে স্যার অ্যালাউন্স। অ্যালাউন্স বের করব। তাহলে যখন আমরা অ্যালাউন্স বের করব, দেখেন পুরো সূত্র আমাদের কি বলছে, বেয়ারিংয়ের সর্বনিম্ন মাপ, বেয়ারিং এর সর্বনিম্ন মাপ, আর আছে কি শ্যাফটের সর্বোচ্চ, শ্যাফটের সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে শ্যাফটের সর্বোচ্চ, তাহলে বেয়ারিংয়ের সর্বনিম্ন, দেখেন বেয়ারিংয়ের সর্বনিম্ন মাপ কত 25.53 মাইনাস শ্যাফটের সর্বোচ্চ, স্যার শ্যাফটের সর্বোচ্চ মাপ কত 25.534। ঠিক আছে, এখানে কিন্তু মাঝে মাঝে মাইনাসও আসতে পারে, কোনো ব্যাপার না কিন্তু। ঠিক আছে, আমি এই দিকে করে দিচ্ছি আর কি। তাহলে 25.53 মাইনাস 25.534, এটা মান আসছে মাইনাস 0.004 মিলিমিটার, মাইনাস 0.004 মিলিমিটার। আমাদের এটা কিন্তু নেগেটিভ অ্যালাউন্স, এটা কি অ্যালাউন্স, নেগেটিভ অ্যালাউন্স। এখন নেগেটিভ অ্যালাউন্স মানে কি, পজিটিভ আর নেগেটিভ অ্যালাউন্সের ভিতরে আমি পার্থক্য আগের বুঝিয়ে দেবো। ঠিক আছে, আপাতত আজকে অঙ্ক করি। তাহলে এখন দেখেন এখানে বলছে স্যার মাইনাস 0.004 মিলিমিটার। ওকে, আচ্ছা, এটা গেল স্যার আমাদের অ্যালাউন্স। আর এটা আছে স্যার ক্লিয়ারেন্স। 3 নম্বর আমাদের কি আছে স্যার ক্লিয়ারেন্স। ওকে, ক্লিয়ারেন্স, স্যার ক্লিয়ারেন্স যদি আমি বের করতে চাই, দেখেন ক্লিয়ারেন্স বের করার আমাদের সূত্রটা কি বলছে, যে বেয়ারিংয়ের সর্বোচ্চ মাপ। বেয়ারিংয়ের সর্বোচ্চ মাপ কত স্যার, তা দেখেন তাহলে আমাদের ক্লিয়ারেন্সের সূত্র কি স্যার বেয়ারিংয়ের সর্বোচ্চ মাপ। তা বেয়ারিংয়ের সর্বোচ্চ মাপ কত, দেখেন স্যার বেয়ারিংয়ের সর্বোচ্চ মাপ এটা না, তার বেয়ারিংয়ের সর্বোচ্চ মাপ কত স্যার 25.534। আমি কিন্তু এখানে সূত্র লিখলাম না। ঠিক আছে, বেয়ারিংয়ের সর্বোচ্চ আর শ্যাফটের সর্বনিম্ন। তাহলে দেখেন শ্যাফটের সর্বনিম্ন, এটা হলো স্যার শ্যাফটের না, এটা হলো স্যার শ্যাফটের। তাহলে শ্যাফটের সর্বনিম্ন মাপ কত দেখেন 25.528, 25.528। ঠিক আছে, এই দুটো যখন বিয়োগ করেন, তাহলে এখন দেখেন প্রথম আছে কত 25.534 মাইনাস 25.528। ওকে, এটা হচ্ছে স্যার 0.006 এত মিলিমিটার। ওকে স্যার, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই ছিল স্যার আমাদের স্যার শ্যাফটের টলারেন্স বের করা, তারপর বেয়ারিংয়ের টলারেন্স বের করা, তারপর অ্যালাউন্স এবং ক্লিয়ারেন্স কিন্তু শ্যাফট এবং বেয়ারিং মিলে হয়, অ্যালাউন্স এবং ক্লিয়ারেন্স কিন্তু বেয়ারিং এবং শ্যাফট মিলে হয়। এটা কিন্তু স্যার শুধু শ্যাফটের হয় না, শুধু বেয়ারিংয়ের হয় না। ঠিক আছে স্যার, এই ছিল আমাদের অঙ্ক। এখন স্যার এইখানে যদি আপনার যদি মান যদি চেঞ্জ হয়, আপনি এখানে চেঞ্জ করবেন।
বুঝতে পারছেন? এখানে মান চেঞ্জ হলে আপনি যদি এখানে যদি মনে হয় যে এখানে যদি এখানে প্লাস হইলে এখানে যদি মনে করেন যে 0.005 হইতো, আপনি এখানে 0.005 যোগ করতেন। ধরেন এখানে 25.53 জায়গায় আছে স্যার 50.53, তা তো কোনো বিষয় নাই। এই বিষয়টা হচ্ছে এই যে স্যার প্লাস থাকলে একবার যোগ করতে হবে, মাইনাস থাকলে একবার বিয়োগ করতে হবে। যোগ করলে সর্বোচ্চ, বিয়োগ করলে সর্বনিম্ন। একইভাবে শ্যাফটের ক্ষেত্রে তাই, দেখেন যোগ করলে সর্বোচ্চ, বিয়োগ করলে সর্বনিম্ন। ঠিক আছে? ওকে স্যার, তাহলে আশা করি স্যার আমরা অঙ্ক বুঝতে পারছি। আর এই হলো সূত্র স্যার, এই সূত্র ছাড়া আপনি কিন্তু কোনোভাবে অঙ্ক করতে পারবো না। ঠিক আছে? এখান থেকে আপনি যে কোনো অঙ্ক আসুক না কেন আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন, একদম খুব ইজিলি করতে পারবেন আপনি। ঠিক আছে? খুব ইজিলি করতে পারবেন। ওকে।